হোয়াট ইজ টিডিএস? টিডিএসটা কি? টিডিএসকে আমাদের বলা হয়, টিডিএস এর ফুল ফর্ম হলো ট্যাক্স ডিডাকশন ফ্রম সোর্স। হোয়াট ইজ সোর্স? সোর্স মানে হলো আমার আর্নিং, আমি যেটা আর্ন করেছি, যে পয়সাটা আমি আর্ন করছি। যারা সার্ভিসম্যান হয় তারা যে সার্ভিস করেন, মানে চাকরি করেন, যে স্যালারি পান, বা কেউ কোনো অর্গানাইজেশনের সঙ্গে কাজ করেন, সেখানে যদি কোনো কমিশন পান, সেখানে টিডিএস কাটা হয়। টিডিএসটা কোথা থেকে কাটা হচ্ছে? তার ইনকাম অফ সোর্স থেকে, মানে সোর্স অফ ইনকাম থেকে ওনার যে টাকাটা কাটা হবে তাকে বলা হয় টিডিএস। ট্যাক্সটাকে ডিডাকশন করা হচ্ছে ওনার সোর্স অফ আর্নিং থেকে। পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, এবার টিডিএসটা কেন কাটা হয়? টিডিএস একটা অ্যাডভান্স ট্যাক্স। আমার গভর্নমেন্ট, উনাকে মনে হয়েছে উনি এত টাকা আর্ন করেন, আমাদের বিভিন্ন স্ল্যাব রয়েছে, টিডিএস এর জন্য বিভিন্ন স্ল্যাব আছে, আর্নিং অনুযায়ী টিডিএসটা ডিফাইন হয়। ঠিক, যার আর্নিং যত বেশি তার টিডিএস অ্যামাউন্ট তত বেশি। তো তার অনুযায়ী একটা পরিমাণ টাকা গভর্নমেন্ট তার নিজের মানে ইনকাম ট্যাক্স, মানে ট্যাক্স হিসাবে সেটাকে কেটে নেয়, কেটে রেখে দেয়। এটাকে বলা হয় ওয়ান টাইপ অফ অ্যাডভান্সে ওর ট্যাক্সটা কেটে নেয়। ট্যাক্স টিডিএসটা কাটা হয় আগে, আমি যে ট্যাক্সটা হলো আমি সেই ট্যাক্সটাকে আগে আগে কেটে রেখে দিল। ঠিক, এবার এই ট্যাক্সটাকে রিফান্ড কিভাবে করানো যায়? ট্যাক্স আমাদের প্রত্যেকে সাধারণ ব্যক্তি, যারা আমরা কোনো অর্গানাইজেশনে কাজ করি বা আমাদের কোনো জায়গায় কমিশন জেনারেট হয়, সেই কমিশন থেকে আমাদের একটা টিডিএস, মানে আমার সোর্স অফ মানি থেকে একটা টিডিএস কেটে দিল। ফর এন এক্সাম্পল, আমার 100 টাকায় 10% যদি টিডিএস কাটে, তাহলে আমার টিডিএস দাঁড়ালো হলো 10 টাকা। ওকে, এই 10 টাকাটা আমার টিডিএস হিসাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জমা আছে। এইবারে আমি এটা রিফান্ড কি করে পাবো? রিফান্ডটা আমি পাবো টোটাল আমার একটা বছরে এইরকম করে যদি আমার 12টা মাস 10 টাকা করে কাটে, তাহলে আমার 120 টাকা হয়। এটা ইয়ার, একটা ফিনান্সিয়াল ইয়ারে, একটা ফিনান্সিয়াল ইয়ারে আমার 120 টাকা কাটলো। এটা আমি নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে, মানে আমার টোটাল একটা ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হয় এপ্রিল টু 1st এপ্রিল টু 31st মার্চ পর্যন্ত। এটার মধ্যে আমাদের 4টা কোয়ার্টারলি থাকে। এবার আমার যে টোটাল টিডিএসটা কেটেছে, এই টাকাটা যখন আমি আইটিআর রিটার্ন ফাইল করব, আইটিআর ফাইল করব, ইনকাম ট্যাক্স ফাইলিং করব, আমি এই টাকাটা গভর্নমেন্টকে আমার খরচা দেখিয়ে আমি এই টাকাটা রিফান্ড নিতে পারবো। তো টিডিএস 100% পর্যন্ত রিফান্ড করানো যায়, 100%ই রিফান্ড হয় অ্যাকচুয়ালি। তাহলে আমার টিডিএস এর কনসেপ্টটা জানা গেল। হোয়াট ইজ টিডিএস? টিডিএস হলো আমার আর্নিং থেকে একটা পরিমাণ টাকা গভর্নমেন্ট অ্যাডভান্স হিসাবে কেটে রাখবে, যে টাকাটা আমাকে বছরের শেষে গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্সের ফাইলের মাধ্যমে সেটা আমাকে ফিরিয়ে নিতে হবে। ঠিক, তাহলে একটা বিষয়, আমার এবছর যে টিডিএস গুলো কাটছে সেটা আমার 31st মার্চ পর্যন্ত যা কাটবে, আমি এপ্রিলের পরে সেটা আমি রিফান্ড পাবো। তাহলে টিডিএস এর সম্পূর্ণ টাকাই ফেরত পাওয়া যায়, টিডিএস এর কোনো টাকাই কোনো জায়গায় আটকে থাকে না, টিডিএস এর টাকা ফেরত পাওয়া যায়। এবার আমি টিডিএস সম্পর্কে জানলাম। দ্বিতীয় হলো হোয়াট ইজ সেকশন 194 এন। আরবিআই 1st সেপ্টেম্বর 2019 একটা রুলস লাগু করলো, যে সেকশনটাকে বলা হচ্ছে, সেই লটাকে বা সেই আইনটাকে বলা হচ্ছে সেকশন 194 এন। ওকে, এটা হলো একটা ল, একটা সেকশন, একটা আইন, যেখানে বলা রয়েছে কোনো ব্যক্তি যদি ক্যাশে ট্রানজাকশন, লাইক এটা ব্যাংক, একজন ব্যক্তি সে ব্যাংকে যাচ্ছে এবং ক্যাশে টাকা উইথড্রল করছে আর ক্যাশে আবার ডিপোজিট করছে, মানে ক্যাশ ট্রানজাকশন করছে, লাইক ক্যাশে টাকাটা ক্যাশে ফেলছে আর ক্যাশে টাকাটা উঠাচ্ছে, দ্যাট মিন ও ক্যাশ ট্রানজাকশন করছে। এইরকম যদি ট্রানজাকশন সে করতে থাকে কন্টিনিউয়াস, সেটা যদি এক্সিড অফ 1 crore হয়ে যায়, তবে তার 2% টিডিএস কাটবে। ওকে, আমার 2% টিডিএস কাটবে। 1 কোটি টাকা যদি এক্সিড করে যায়, আমার 2% টিডিএস কাটবে। এবার বিষয় হলো, আমি যদি এটা ক্যাশলেস ট্রানজাকশন করি, মানে এনএফটি, আরটিজিএস, গুগল পে, ফোন পে, মানে যে কোনো অনলাইন সিস্টেমে আমি ডিজিটাল ফর্মেট যদি ইউজ করি, তাহলে আমার এখানে কোনো টিডিএস কাটার ঝামেলা নেই। সেটা 1000 কোটি হতে পারে, 100 কোটি হতে পারে, আমাকে অনলাইন ট্রানজাকশন করতে হবে।
গভর্নমেন্ট এটা কেন করলো? গভর্নমেন্ট এটা এর পিছনে মেইন রিজন সেটা হলো আমি ক্যাশলেস ট্রানজেকশনটাকে বাড়াবা দেবো। লোক যাতে ক্যাশলেস ট্রানজেকশনটা করে সেটার উপরে প্রেসারাইজ করবার জন্য গভর্নমেন্ট এই রুলসটাকে ইন্ট্রোডিউস করলো কবে? 1 সেপ্টেম্বর 2020। ওকে, বুঝা গেল? এইবারে বিষয় হলো যে আমার তো তাহলে কি আমার 1 কোটি টাকার মধ্যে থেকে যদি আমার 1 কোটি এক্সাম্পল 1 কোটি টাকা পর্যন্ত যদি আমার ট্রানজেকশন হয়ে যায়, তাহলে আমার কি 1 কোটির উপরে 2%, মানে আমার কি 2 লাখ টাকা টিডিএস দিতে হবে? হবে কি দিতে হবে? নো, কোনো টিডিএস দিতে হবে না। এক্সিড অফ 1 crore, কেমন? 1 কোটি টাকার উপরে যখন আমি 1 কোটি 1 লাখ তুললাম, এই 1 লাখ টাকার উপরে 2% টিডিএস লাগবে। দ্যাট মিন্স 2000 টাকা। এটা আমার টিডিএস হিসাবে জমা করবে, এর আগে কোনো ম্যাটার নেই। এইবারে আমাদের 2020 তে 1 জুলাই 2020 তে একটা নতুন রুলস এই সেকশন 194 এন এর আন্ডারে ইন্ট্রোডিউস করা। কি কি সেই রুলসটা হলো, এটাকে আমরা দুটা পার্টে বিভক্ত করছি। একজনের আইটিআর ফাইল নেই এক ব্যক্তির, আরেক ব্যক্তির কাছে আইটিআর ফাইল আছে। একজনের কাছে লাস্ট 3 অ্যাসেসমেন্ট ইয়ার্সে, মানে ছোট কথা বলি, লাস্ট 3 বছরে তার কাছে আইটিআর ফাইল আছে। সেই ব্যক্তি অ্যাজ পার অ্যাজ 1 সেপ্টেম্বর 2019 এর ল অনুযায়ী 1 কোটি টাকা পর্যন্ত তার নো টিডিএস, কোনো টিডিএস কাটবে না। আর যখনই 1 কোটি টাকার এক্সিড করবে, 1 crore এক্সিড করবে, তখন তার 2% টিডিএস কাটা শুরু করবে। এবার আরেকজন ব্যক্তি যে ক্যাশ ট্রানজেকশন করছে, কিন্তু তার কাছে লাস্ট 3 ইয়ার্সের আইটি ফাইল নেই, এবার আমি 3 ইয়ার্সের আইটি ফাইলটাকে নেই, সেই ব্যক্তির কাছে রুলস কি হয়ে যাবে? যখনই ও 20 লাখ টাকার উপরে ক্যাশ ট্রানজেকশন করবে, যেহেতু আইটি ফাইল নেই, ও 2% টিডিএস কাটা শুরু হবে, এক্সিড অফ 20 লাখ। এটা গভর্নমেন্ট কাটা শুরু করবে। আর 1 কোটি টাকা যখন ছাড়িয়ে যাবে, তখন ওটা 5% টিডিএস কাটবে। বুঝা গেল? মানে 2019 পর্যন্ত এটাই ছিল, আপনার আইটি ফাইল থাক না থাক, দিস ইজ নট দ্য ম্যাটার, নট দ্য থিং। কেবল আমার এখানে 1 কোটি টাকার এক্সিড হলে আমি 2% কাটবো। 1 জুলাই 2020 তে নতুন একটা রুলস ইন্ট্রোডিউস করলো, যেখানে বলা হলো যে 20% এর উপরে যার ইনকাম ট্যাক্স ফাইল নেই 3 বছরের, তাহলে 20 লাখের উপরে 2% কাটবো। ওকে, আর নেক্সট 1 কোটি টাকা যদি ট্রানজাকশন হয়, তাহলে আমি এটাতে আমার 2% লাগছে না, তোমার 5% লাগবে। এটাও কেন করেছে? যাতে ক্যাশলেস ট্রানজাকশনটার উপরে বাহবা দেওয়া যায়, আর লোকে ম্যাক্সিমাম নাম্বার অফ লোক যারা আইটি ফাইলটা জমা করে বা আইটি ফাইলের উপরে নজর দেয়। এইবারে এই সমস্ত রুলসটা একটা প্রত্যেকটা সাধারণ ব্যক্তি, সাধারণ বিজনেসম্যান, সবার জন্য লাগু। যেমন একটা লোক কাপড়ের বিজনেস করে, সেই যদি ক্যাশে ট্রানজাকশন করে আর তার যদি আইটিআর ফাইল না থাকে, তাহলে 20 লাখ টাকার পরে টিডিএস কাটবে। এম আই রাইট? এই রুলস অনুযায়ী আইটিআর ফাইল থাকে, তাহলে 1 কোটি পর্যন্ত তার ছাড়। ঠিক? এইবার বিষয় হলো, টিডিএস আমি আলটিমেট ফেরত পাবোই। আমি যখন 1 বছর পরে আমি আইটি ফাইল করব, ইনকাম ট্যাক্স ফাইল করব, তখন আমি টিডিএস এর রিফান্ড পাবো, সে আমার 100 টাকা হোক 1 লাখ টাকাই হোক। এইবারে বিষয়টা এখানে আমার আসছে যে এই সেক্টরে কিছু কিছু ডিপার্টমেন্টকে ছাড় দেওয়া হচ্ছে। কিছু গভর্নমেন্ট অর্গানাইজেশন, কোঅপারেটিভ সোসাইটি, ব্যাংকের বিসি, ব্যাংক বিসি, কোঅপারেটিভ সোসাইটি, ব্যাংক, আর কিছু গভর্নমেন্ট অর্গানাইজেশনকে ব্যাংক বিসিকে, বিসি মিন্স যে সমস্ত সিএসপি চালায়, ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে। আমি ডিজিটাল প্ল্যাটফর্মে যদি কাউকে টাকা দিতে চাই, আমার কাছে তো ক্যাশটা তুলে আনতে হবে।
মোদ্দা কথা একটাই, যারা যে কোনো ফিনান্সিয়াল সার্ভিসের অথরাইজ প্রাপ্ত লোক, ব্যাংক বিসি মানে সিএসপি যারা হোল্ডার হয় তারাও ফিনান্সিয়াল সার্ভিস করছে, আমাদের এটিএম সেটাও ফিনান্সিয়াল সার্ভিস করছে। মোদ্দা কথা একটাই, যারা কোনো ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত আছে, এর সঙ্গে একটা আছে ডাব্লিউএলএ এটিএম, ডাব্লিউএলএ এটিএম অপারেটর। ইনাদের যে অ্যাকাউন্টটা হবে এই অ্যাকাউন্টটাকে ছাড় দেওয়া হয়েছে, দ্যাট মিনস এক্সামশনস দেওয়া হয়েছে। অর্থাৎ আমার যদি একটা লোকের 1 কোটি টাকার এক্সিড হয়ে যায়, তারপরে যদি ওই লোকটা 1 লাখ টাকা তুলে, মানে 1 কোটি 1 লক্ষ, তাহলে ওর টিডিএস কাটবে 2000 টাকা। তাহলে ওর ব্যাংক স্টেটমেন্টে কি লেখা থাকবে দেখুন, 1 কোটি এক্সিড হয়ে গেছে, তারপরে ও 1 লক্ষ টাকা তুলেছে, তাহলে ওর ব্যাংক স্টেটমেন্টে লেখা থাকবে 194N বলে 2% মানে 2000 টাকা। মানে এটা বুঝে নিতে হবে উনি সেকশন 194N এর রুলস এর আন্ডারে পড়ে গেছেন এবং ওনার পয়সাটা কাটা শুরু হয়ে গেছে। সেকশন 194N আপনাকে ফাউন্ডেশন দেয় এই কাজটুকুর জন্য যে আপনি যদি 1 কোটি বা এই 20 লক্ষ যে পজিশনে আপনি রয়েছেন সেই ব্যাংকে যখন আপনি এক্সিট করে যাচ্ছেন তখন আপনার 2% কাটা শুরু করবে। বুঝা গেল? এই সেকশন আপনার কোনো ছাড় দেয় না, এই সেকশনের মধ্যে পয়সাটা কাটা হয়। আর এই সেকশনে কিছু জনকে এক্সামশন মিন ছাড় দেওয়া হয়েছে, যেমন কোঅপারেটিভ সোসাইটি, কোঅপারেটিভ ব্যাংক, ব্যাংকের বিসি, ডাব্লিউএলএ এটিএম অপারেটর, এনাদের ছাড় দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এই জন্যই আমরা প্রত্যেক ডাব্লিউএলএ অপারেটরকে, এটিএম অপারেটরকে এক্সামশন লেটার প্রোভাইড করি, যে এক্সামশন লেটারটার মধ্যে ডিটেলসে দেওয়া রয়েছে যে সেকশন 194 এর আন্ডারে 2% আমার প্রযোজ্য, কিন্তু সেই ব্যক্তির চাই আইটিআর ফাইল থাক বা না থাক, তার টিডিএস কাটাটা কোনোভাবেই যাবে না, কারণ তিনি একটা ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে জড়িত। আমার 2% টিডিএস আমার ডাব্লিউএলএ এটিএম এর ক্ষেত্রে কাটবে না। ঠিক, এইবারে বিষয় হলো আমি ওই এক্সামশন লেটারটা নিয়ে যাব কোথায়? আমি সেই এক্সামশন লেটার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কপি এবং এই যে অর্ডারটা যেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দিয়েছে যে ডাব্লিউএলএ এটিএম কে ছাড় দেওয়া হয়েছে, সেই ডাব্লিউএলএ ছাড়ের পত্র, মানে আমার 3টে ডকুমেন্টস প্লাস আমার এলওআই কপি প্লাস এগ্রিমেন্ট কপি, লিগ্যাল এগ্রিমেন্ট কপি, এই 5টা ডকুমেন্টস আমি একসাথে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি ব্যাংকে সাবমিট করব। ব্যাংকে সাবমিট করে আমি বলবো স্যার সেকশন 194N এর আন্ডারে আমি 1 কোটি ট্রানজাকশন যদি আমি করি তাহলে তো আমার 2% টিডিএস কাটবে, কিন্তু যেহেতু আমি ডাব্লিউএলএ এটিএম অপারেটর, সেই ক্ষেত্রে আমার এখান থেকে কোনো রকম পয়সা কাটা যাবে না, তার আমি ছাড়পত্র আপনার কাছে নিয়ে এসেছি। স্যার আপনি এই ডকুমেন্টসগুলোকে নিয়ে আপনার টিডিএস বা আইটি সেকশনে মেল করে দিন, সেখান থেকে একটা অ্যাপ্রুভাল আসবে, কারণ সেই ব্যক্তিরও একটা ভেরিফিকেশন হবে যে সেই ব্যক্তিটা অ্যাকচুয়ালি ডাব্লিউএলএ এটিএম অপারেটর কিনা। একটা তার কাছে হিটাচির কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নেবে বা ওরা নিজেদের ইন্টারনাল একটা অ্যাপ্রুভাল নেবে, নেওয়ার পরে যখন কমপ্লিশন হবে দেন ওর অ্যাকাউন্টটাতে 194 এর ছাড় হবে, 194 এ চেঞ্জ হবে না, 194 এ ছাড় হবে, ছাড়টা লাগু হবে তখন। প্রত্যেকটি ব্যাংকের নিজস্ব আলাদা আলাদা স্কিম কোড আছে বা অর্ডার আছে, যেমন ইউনিয়ন ব্যাংকের আছে, এসবিআই ব্যাংকের সেকশন 215 ঠিক এরকম ব্যাংকগুলোতে কিছু কিছু ডাব্লিউএলএ অপারেটরের জন্য একটা করে সেকশন করে দেওয়া আছে যেখানে তাদের টিডিএসটা কাটবে না। বুঝা গেল? আচ্ছা, এবার বিষয় হলো একজনের অ্যাকাউন্টে আমি যখন ব্যাংক ম্যানেজারকে ডকুমেন্টস দেব, সেই ডকুমেন্টস আমার যদি ব্যাংক ম্যানেজারের টেবিলে পড়ে থেকে যায়, দ্যাট টাইম আমি কি করব? আমি কন্টিনিউয়াস ডেইলি তার একটা রিপোর্ট দিব, আপনি এই ডকুমেন্টসটা কি মেল করেছেন? কারণ আপনি অলরেডি ডাব্লিউএলএ এটিএম এর অপারেটর, আপনার কাছে এগ্রিমেন্ট আছে, ডকুমেন্টস আছে, সমস্ত কিছু আছে। ব্যাংক ম্যানেজারের কোনো রকম কোশ্চেন না করে তার সবার আগে দায়িত্ব হলো উনি সেই ডকুমেন্টসটাকে তার নিজের আইটি সেকশনে মেল করবেন। এবার তার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে সেটা ছাড়পত্র দিয়ে ওই অ্যাকাউন্টটাকে 194N থেকে সরিয়ে দেওয়া হবে। হয়ে গেল? এবার আমি ডেইলি ফলো আপ করবো। প্রথম কাজ হলো অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি
আমার সবার প্রথম কর্তব্য হলো আমার অ্যাকাউন্টে যে ছাড়টা হচ্ছে কিনা সেটা আমি ব্যাংক ম্যানেজারের কাছে লাস্ট কনফার্মেশন করব, স্যার আমার কি অ্যাকাউন্টটা কনভার্সন হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত আমি ব্যাংক ম্যানেজারের কাজ ছাড়বো না, কারণ যদি পরবর্তীকালে দেখা যায় যে ব্যাংক ম্যানেজার মেল করেনি বা মেলে রিওয়ার্ড আসেনি, আমার ট্রানজেকশন করতে গিয়ে আমার 2% টিডিএস কেটে নিচ্ছে, দ্যাট টাইম সবার আগে ম্যানেজারের উপরেই ফোর্স করতে হবে। আর এটা যাতে না হয় তাই আগে থেকেই এই জিনিসটা ফলো আপ রাখতে হবে। আচ্ছা, এবার বিষয় হলো আমার তো এক্সামশন দিয়ে দেওয়া হলো, আমার এক্সামশন দেওয়া কমপ্লিট, তাহলে আমার আর টিডিএস কাটছে না, খুব ভালো। এবার আমরা আবার অনেকে এই জিনিসটার খুব ব্যাডলি মিসইউজ করি। গভর্নমেন্ট আমাদের WLATM এর দুটো পার্ট হয়, একটা এক্সামশন আর দ্বিতীয় হয় দুটো পার্ট। ফার্স্ট পার্ট তো আমার কমপ্লিট, আমি এটা অ্যাকাউন্টটাকে আমি গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছি আমার অ্যাকাউন্টটা WLATM হিসেবে অপারেট হচ্ছে। দ্যাট মিনস আমি এটা কনফার্ম যে আমার এখান থেকে 2% টিডিএস কোনোভাবেই কাটার নেই। আমি চাই আইটি ফাইল জমা করি, তাই না জমা করি, বা আমার এটা নিয়ে কোনো মতলবই নেই, আমার এটা ছাড় দিয়েছে, কারণ পার্টিকুলার ওই সেকশনটার মধ্যে লেখা আছে আমার WLATM অপারেটরকে ছাড় দেওয়া হবে। যেখানে দাদা আমাকে সবকিছু ছাড়ই দিয়েছে, সেখানে আমার আইটি ফাইলের তো কোনো ম্যাটার ওঠে না। সেখানে তো বলে দেয়নি এটা WLATM অপারেটরকে একটা আইটি ফাইলে জমা করতে হবে, কোথাও লেখা নেই, কোনো জায়গাতে লেখা নেই। তাই WLATM অপারেটরকে এখানে যেমন ছাড় দেওয়া হয়েছে, আমার টিডিএস এক্সামশন লেটারটা অ্যাকসেপ্ট হয়ে গেল। এবার আমি প্রথম দিন থেকে একটা জিনিস করব, আমি কোনো আর অথেন্টিকেট ট্রানজ্যাকশন ওই অ্যাকাউন্টে করব না। আমি কি এক্সামশন লেটার লিখেছি? এক্সামশন লেটার দিয়ে লিখেছি আমি একজন WLATM অপারেটর, আমার যত পয়সাগুলো আমি এখানে লেনদেন করছি তা আমি এটিএম পারপাসে ইউজ করছি। ওকে, এইবারে প্রত্যেক মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে সেই ব্যক্তির দায়িত্ব তার ব্যাংকের স্টেটমেন্টটাকে বের করে সিল সাইন মেরে আমাদের ফরওয়ার্ড করে দেওয়া। সেই স্টেটমেন্টে চেকিং হবে যে উনি আদার্স ট্রানজ্যাকশন করেছেন কিনা। আদার্স ট্রানজ্যাকশন মানে উনি যদি সেলফে টাকা না তুলে অন্য কারো নামে টাকা তুলে থাকেন। ফর অ্যান এক্সাম্পল, এ ব্যক্তির এটিএম, এ নামক একটা ব্যক্তির এটিএম, বি হলো উনার হাজবেন্ড, ইনার এটিএম, ইনি যেতে পারছেন না, বি ব্যক্তিকে দিয়ে টাকা উঠাচ্ছেন, তাহলে চেকে অটোমেটিক্যালি বি ব্যক্তির নাম আসবে, এই ব্যক্তির নেম আসবে। আমি যখন স্টেটমেন্টটা বের করবো তো স্টেটমেন্টে দেখা যাবে বি ব্যক্তি টাকা তুলছে। আমি লিগালি এটাকে কখনোই প্রুভ করতে পারবো না বি ব্যক্তির নামে চেকটা কি জন্য ইস্যু করেছি, ওখানে কোথাও দেখানো সম্ভব নয় উনি এটিএম পারপাসে টাকাটা তুলেছেন। সেই ক্ষেত্রে তাকে আন্ডারটেকিং ফর্ম ভরা জরুরি। আন্ডারটেকিং ফর্ম না ভরতে গেলে উনি ওই মাসে রেকর্ড লেটার পাবেন। এবার আনঅথেন্টিকেট ট্রানজ্যাকশন যেমন এইটা, আমি যদি আন্ডারটেকিং ফর্ম না ভরি, আন্ডারটেকিং ফর্ম ভরা থাকতে গেলে কোনো ব্যাপার না, যদি ভরে থাকি তাহলে আমার এটা অথেন্টিকেট ট্রানজ্যাকশন। আনঅথেন্টিকেট ট্রানজ্যাকশনটা কি? আমি কাউকে টাকা পাঠিয়ে দিলাম বা কেউ আমার ওই এখানে ক্রেডিট করলো, কাউকে আমি টাকা পাঠাচ্ছি, ক্রেডিট করলাম, অনলাইন ট্রানজ্যাকশন করছি বা এটিএম থেকে টাকা তুলছি, এটা আনঅথেন্টিকেট ট্রানজ্যাকশন হিসেবে কাউন্ট হবে। এখানে আমি দুটো জিনিস করতে পারবো, আমি সেলফে টাকা তুলতে পারবো, আর যদি আন্ডারটেকিং ফর্ম ভরে থাকি তাহলে আমার হয়ে কেউ টাকা তুলতে পারবে, আর আমাকে কেবল ক্রেডিট দেবে হিটাচি। ফর অ্যান এক্সাম্পল, হিটাচির বদলে এই এ ব্যক্তিটাকে বি নামক একটা ব্যক্তি অ্যাকাউন্টে ক্রেডিট করে দিলে ওনার ওই মাসের আর রেকন লেটার জেনারেট হবে না, কারণ ডি নামক ব্যক্তিটার মাসের হয়তো ধরে নেওয়া গেল 27 তারিখে 7তে একটা ক্রেডিট গেছে, ওটা স্টেটমেন্টে ধরা পড়বে, মানে উনি ওনার অ্যাকাউন্টটা এটিএম পারপাস ছাড়াও আদার্স কোনো পারপাসে ইউজ হয়েছে। দ্যাট টাইম অ্যাজ পার অ্যাজ ল অফ সেকশন 194N ওনার অ্যাকাউন্টটা WLATM এর পারপাসে ইউজ হয়নি, সেহেতু সেই ক্ষেত্রে উনি কন্টিনিউয়াস ফর্মে রেকন লেটারটা ওই মাসের জন্য জেনারেট হবে না। মানে আমি এটা যদি ডিসেম্বর মাস হয়, আমি নভেম্বর মাসে যখন রেকন লেটার স্টেটমেন্টটা নিচ্ছি সেখানে যে আদার্স ট্রানজ্যাকশন দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমি ডিসেম্বর মাসে নভেম্বর মাসের রেকন লেটারটা দিতে পারবো না। এবং এইটা যদি আমার কন্টিনিউয়াস চলে এবং সেখানে যদি আমার 1 কোটি টাকার এক্সিড হয়ে গিয়ে থাকে বা 20 লাখ এক্সিড হয়ে গিয়ে থাকে, আমি রেকন লেটার জমা করিনি, দ্যাট টাইম আমার 2% TDS, my 2% TDS will be deducted only for this month. আবার ফর অ্যান এক্সাম্পল, ডিসেম্বর মাসে উনি নিজেকে চেঞ্জ করে ডিসেম্বর মাসটাতে আবার উনি অথেন্টিকেট ট্রানজ্যাকশন করলেন, তাহলে জানুয়ারিতে যখন স্টেটমেন্ট দেবেন তখন কি রেকন লেটার পেয়ে যাবেন,
সেই রেকর্ড লেটার যখন ব্যাংকে জমা করবেন ওনার কন্টিনিউয়াস ফর্ম থাকবে। মুদ্রা কথা হলো আমার রেকর্ড লেটারে কি লেখা থাকে, রেকর্ড লেটারে থাকে উনি টোটাল মাসে এত টাকা উইথড্রল করেছেন, টোটাল অ্যামাউন্টটা লেখা থাকে, এত টাকা উইথড্রল করেছেন এবং সম্পূর্ণ লাইবিলিটি হিটাচি নিজে নিচ্ছে, যে সম্পূর্ণ টাকাটাই WLA ATM এর জন্য ইউজ হয়েছে। ওটার লাইবিলিটি যদি আনঅথেন্টিকেট ট্রানজ্যাকশন করে 50,000 টাকা যদি মানে অথেন্টিকেট ট্রানজ্যাকশন হয়, 6,000 টাকা আনঅথেন্টিকেট ট্রানজ্যাকশন হয়, ওই 56,000 টাকার মধ্যে 6,000 টাকার কারণের জন্যই ওকে ওই রেকর্ড লেটারটা ইস্যু করবে না। বুঝা গেল? বা ওই 56 লাখের মধ্যে ওই 6 লাখের জন্য রেকর্ড লেটারটা ইস্যু করবে না, বা সিঙ্গেল 1 টাকার জন্য ওই রেকর্ড লেটারটা ইস্যু হবে না। তাই ওই অ্যাকাউন্ট থেকে আমাদের প্রথম থেকে একটা টেন্ডেন্সি রাখতে হবে, ওই অ্যাকাউন্টে পার্টিকুলার ওই অ্যাকাউন্টে আমি কোনো আদার্স ট্রানজ্যাকশন করব না, কাউকে টাকা পাঠানো, এটিএম দিয়ে টাকা ওঠা বা টাকা আসা এই সমস্ত কোনো কিছু করব না। আমি কন্টিনিউয়াস ফর্মে রেকর্ড লেটারগুলো নেব এবং রেকর্ড লেটারগুলো ব্যাংকে জমা করব। কি বোঝা গেল? বুঝা গেল? তো আমার অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজিকে এই জিনিসটাকে সবার প্রথমে বুঝাতে হবে, বা ফ্র্যাঞ্চাইজিকে নিজেকে বুঝতে হবে যে আমার রেকর্ড লেটারটা ইজ দ্য ম্যান্ডেটরি ডকুমেন্ট। আমি যদি ঠিক সময় মতো প্রত্যেক মাসের আমি 2-3 তারিখের মধ্যে যদি আমি না পাঠিয়ে যে আমি সঙ্গে সঙ্গে রেকর্ড লেটারটা জমা না করি, প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে তাকে রেকর্ড লেটারটা ব্যাংকে জমা করতেই হবে। নালে কিন্তু হিটাচি আর আমার অর্গানাইজেশন বা কেউই আমরা তার লাইবিলিটি নিব না যদি পরের মাসে টিডিএস কাটে। কারণ প্রত্যেকটি ব্যাংক তার 5 তারিখের মধ্যে রেকর্ড লেটারটাকে মেল করে। ওকে, প্রত্যেক মাসে আমাকে 5 তারিখের মধ্যে যখন আমি ব্যাংকে টাকা তুলতে যাচ্ছি আমি রেকর্ড লেটারটা জমা করে দেবো, স্যার রেকর্ড লেটার দেবো, আমি জমা করে দিয়ে গেলাম, আপনি এটাকে মেল করে দিন। ব্যাংক কি করে ওটাকে মেল করে, বা এমনও হতে পারে মেল নাও করে। যখন ওই অ্যাকাউন্টটার অডিট হয়, মানে ওই পার্টিকুলার অ্যাকাউন্টটাকে চেকিং করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, তখন ওই ম্যানেজারের কাছে একটা রিকোজিশন যায়, মানে একটা ডিটেলসে একটা কিছু জিজ্ঞাসা করা হয় যে ইনি WLA ATM অপারেট করছেন, তো ইনি কন্টিনিউয়াস প্রত্যেক মাসে ঠিকঠাক WLA এর জন্য অ্যাকাউন্টটা ইউজ হচ্ছে আপনি দেখেছেন? তখন ওই রেকর্ড লেটারগুলো তখন যদি মেল না করে থাকেন, ওই রেকর্ড লেটারের ব্রাঞ্চ অফ রেকর্ড লেটারটা তখন ওরা মেল করে দেয়। হ্যাঁ, উনি কন্টিনিউয়াস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত এখনো উনি একবারের জন্য আনঅথেন্টিকেট ট্রানজ্যাকশন করেননি, ওনার প্রত্যেক মাসের রেকর্ড লেটার আমার কাছে জমা রয়েছে, আপনি নিয়ে নিন। ঠিক আছে, তখন বলবে ঠিক আছে, তাহলে এটিএম এর জন্য ইউজ হচ্ছে। এটা সেম সিএসপির ক্ষেত্রেও সেম থাকে, ওনারা ওই অ্যাকাউন্ট থেকে আদার্স কোনো ট্রানজ্যাকশন করতে গেলে ওনাদের 2% টিডিএস কেটে না। সেম এখানে, মানে আমি যে জন্য ছাড়পত্রটা নিয়েছি আমাকে সেটাকে কন্টিনিউয়াস বরকরার রাখতে হবে। আর কোনো ব্যক্তি যদি কন্টিনিউয়াস এই জিনিসটাকে ভুল করে তাহলে উনার অ্যাকাউন্টটা 194 এর এই ছাড় থেকে সঙ্গে সঙ্গে সরে যাবে, উনাকে ট্যাক্স দিতে হবে, উনার আর ওই ব্যাংকে অ্যাকাউন্ট হবে না। ফর এন এক্সাম্পল, আমাদের কোনো ফ্র্যাঞ্চাইজি আছেন, নামে ব্যক্ত করছি না, কন্টিনিউয়াস 2-3 মাস সেম ভুল করেছেন। সেই ভুলটার কারণের জন্য করণদিঘি না কোথাকার, হ্যাঁ, তো আনঅথেন্টিকেট ট্রানজ্যাকশন করেছেন, সেই আনঅথেন্টিকেট ট্রানজ্যাকশন করবার জন্য ওনার টিডিএস রেকর্ড লেটার আসেনি। এবার কন্টিনিউয়াস যখন 3 মাস করবে তখন গভর্নমেন্ট কারোকে বলবে ভাই আমি এবার ওর টাকাটা কাটবো, প্রথমে কাটবো পরে ফেরত দিব। ফর এন এক্সাম্পল, আমি লাগাতার 3 মাস যদি আমি টিকিট রেকর্ড লেটার না দিতে পারি ওই কোয়ার্টারলিতে, আর ব্যাংকে যদি কোনো কারণে কোয়ারি হয়ে গেল ওনার রেকর্ড লেটারটা পড়ে নেই, তখন ব্যাংক বলবে তার মানে ইনি WLA সিস্টেমকে ব্রোক করেছেন, ভেঙেছেন। তাহলে 4র্থ মাসে আমি আগে কেটে নিব, রেকর্ড লেটারটা জমা করুন, তারপরে আমি টাকা ফেরত দেবো। কি বোঝা গেল? মানে আমি 3 মাস আমি যদি সিস্টেম ব্রেক করে থাকি তখন ও ভাববে যে 4র্থ মাসও তাহলে সেম ঘটনাটা হতেই পারে, তো কেন আমি পরে কাটবো? আমি এই মাসে কেটে নিচ্ছি, নেক্সট মাসে রেকর্ড লেটার জমা করুক, তারপরে রিফান্ড করবো। তো রেকর্ড লেটারটা আমার 2 কাজে ইউজ হয়। আমি যদি কন্টিনিউয়াস ফর্মে আনঅথেন্টিকেট ট্রানজ্যাকশন করি তাহলে ব্যাংক আমার টিডিএস কাটা শুরু করবে, আর পরে যদি আমি ঠিক হই টিডিএস আগে কাটবে, রেকর্ড লেটারের পরে আমার যত টাকা টিডিএস কেটেছে ওটা আমি ফেরত পাবো। আর আমি যদি প্রথম থেকে একদম স্বচ্ছ এবং ভালোভাবে ঠিকঠাকভাবে চলি,
আমি কোনো আনঅথেন্টিকেট ট্রানজেকশন প্রথম থেকে করছি না, আমি রেকর্ড লেটার টাইম টু টাইম প্রত্যেক মাসে 5 তারিখের মধ্যে জমা করছি বা 3 তারিখের মধ্যে জমা করে দিচ্ছি, আমি আমার অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি ঠিক আছি, আমার সেই ক্ষেত্রে ব্যাংক আমার 1 নয়া পয়সাও সেখান থেকে কাটতে পারে না, অ্যাজ পার সেকশন 194 এন এর সেকশনের এক্সামশন অনুযায়ী। এটাকে আমার ছাড় দিয়েছে, আমাকে ছাড় দেওয়া হলো, আমার মা বাবা আমাকে ছাড় দিলেন যে তুমি তোমাকে ওয়ান টাইম বেরোতে দিচ্ছি খেলা করতে যাওয়ার জন্য মাঠে। আমি খেলা করতে যাওয়ার ওখানে আমি পৌঁছাচ্ছি না, আমি কোনোদিন খেলা করতে না গিয়ে আমি অন্য কোনো জায়গায় ঘুরতে চলে যাচ্ছি 5-6 দিন। একদিন যখন মা বাবা দেখবে যে 5-6 দিন অন্য কোনো দিকে যাচ্ছে আর আর এটার ইন্টিমেশন আমার কাছে পৌঁছলো, তো মা বাবা কি করবে, গেটটা বন্ধ করে দিবে। এবার তুই পৌঁছিয়ে তোর ওখানে যে খেলার টিচারটা আছে তার কাছে একটা সাইন করে আমার ছবি তুলে পাঠা, হয়তো সেম কেস এখানে। আমি যদি 3 মাস কন্টিনিউ করি এবার টিডিএস কাটবে, এবার তাহলে তোমার কাটবো আর কেটে নিব, রেকর্ড লেটার দিয়ে রিফান্ড করি। তাহলে যে ফ্র্যাঞ্চাইজি রেসপন্সিবল নয় তাদের জন্য এটা খুব ম্যান্ডেটরি। এইবারে ব্যাপারটা হলো আন্ডারটেকিং ফর্মটা অনেক ফ্র্যাঞ্চাইজি ভাবে আমি ভরবো না, ভরে কি লাভ আছে, কেন ভরবো, হ্যাঁ আমি পরের মাস থেকে একটা আমি যদি মার্সি মেল করে দিই আমার ভুল হয়েছে তাহলে হয়ে যাবে। মার্সি ওয়ার্ডটা কোনোদিন প্রফেশনাল ওয়ার্ডিং নয়। মার্সি ওয়ার্ডটা ওই মাসের জন্য ওকে এটা নয় যে ওনাকে ছাড় দিয়ে দেওয়া হলো যে ওনার ওই মাসে রেকর্ড লেটার জেনারেট হবে, রেকর্ড লেটার জেনারেট হবেই না, কারণ আমি কোনোভাবেই কোর্টের অর্ডার বা আইনকে ভাঙতে পারি না। আমি একটা মানুষকে ফোন করে দিয়ে বলি সরি ওটা আমার প্রথম ফোন হয়েছে, বা হাত কেটে দিয়ে বলতে পারি না, এটা সম্ভব না। আমাকে আমি যে ভুলটা করেছি তার শাস্তিটা আমাকে পেতেই হবে, কিন্তু আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করেছি, বাস এটাই। কিন্তু আমি কন্টিনিউয়াস যদি এই ভুলটা করি, ক্ষমা প্রার্থনাটা কেন করানো হয় বা মার্সিমেন্টটা কেন করানো হয়, যাতে ওই সেকেন্ড টাইম ওই জিনিসটাকে না করে, কিন্তু ওই মাসের জন্য ওটা রেকর্ড লেটার জেনারেট হবে না। এইবার কোনো ব্যক্তি এর লোকটা বি লোককে দিয়ে টাকা উঠাচ্ছে, তাকে একটা আন্ডারটেকিং ফর্ম ভরতে হবে। সেই আন্ডারটেকিং ফর্ম ভরে যখন আমরা এখান থেকে হিটাচিকে ফরওয়ার্ড করব, তখন ওর যেহেতু বি ব্যক্তিটা ওনার এটিএম এর জন্যই কাজ করছেন আর ওনাকে দিয়েছেন, ওনাকে অথরাইজ করে দিচ্ছেন, এই ব্যক্তিটা বি ব্যক্তিকে অথরাইজ করে দিচ্ছে আন্ডারটেকিং ফর্ম মতো, ইনি আমার হয়ে কাজ করছেন, তখনই ওনার রেকর্ড লেটার আসবে। আর কোনো কারণে আমার মনে হয় আমি না এটা করবো না, রেকর্ড লেটার আসবে না, উনার লোকসান। উনি এক মাসে রেকর্ড লেটার পাঠাবেন, মানে পাঠাতে পারলেন না, নেক্সট মাসে ব্যাংক যদি চিন্তা করে আমার এই মাসে পেলাম না, পরের মাসে আমি কাটবো, কাটতেই পারে ব্যাংক। এটা ব্যাংক টু ব্যাংক ভেরি করে, কেউ 6 মাস দেখছে, কেউ 1 মাস দেখছে, কেউ 1 বছর দেখছে। তাহলে আমি একটা ওভারভিউয়ে চলে আসি, সবাইকে আমি জিজ্ঞাসা করবো ওভারভিউটা আমাকে বলুন। সবার প্রথমে যে সমস্ত ফ্র্যাঞ্চাইজির কাছে 3 মাসের আর 3 বছরের আইটিআর ফাইল নেই, মানে লাস্ট 3 ইয়ার্সের আইটিআর ফাইল নেই, তার জন্য 20 লাখ টাকার পরে আমার 2% টিডিএস কাটবে। আর যে ব্যক্তির আইটিআর ফাইল ব্যাংকে 3 বছরের জন্য জমা রয়েছে তার জন্য 1 কোটি টাকার উপরে 1 কোটি টাকা পর্যন্ত কোনো টিডিএস কাটবে না, তারপরে 2% কাটবে। ক্লিয়ার? দুটো কেস। এই সেকশন 194 এর আন্ডারে বলা রয়েছে যে কিছু কিছু সেক্টরকে ছাড় দেওয়া হচ্ছে, তার মধ্যে আমাদের ডব্লিউএলএ এটিএম একটা পার্ট। ঠিক, এবার আমার ডব্লিউএলএ এটিএম এর জন্য আমরা এক্সামশন লেটার দিয়ে দিচ্ছি, ওনার কাছে এগ্রিমেন্ট কপি আছে, তাহলে ওনাকে ব্যাংকে কি কি নিয়ে যেতে হবে, কি কি নিয়ে যেতে হবে, এক্সামশন কপি, আরবিআই এর লেটার, সেকশন 194 এর আন্ডারে যে ছাড়টা দেওয়া হচ্ছে সেই ছাড়ের কপি, উনার এলওআই এর কপি উনি সাথে করে নিয়ে যাবেন, আর এগ্রিমেন্টের কপি সাথে করে নিয়ে যাবেন। এই কটা কপি উইথ উনি যে বিজনেসটা দেখিয়ে রেখেছেন এটা থেকে, মানে ফর অ্যান এক্সাম্পল উনি যে ট্রানজেকশনটা করছেন এটিএম, সেই যে বিজনেসটা আমাদের দেখেছেন, ফর অ্যান এক্সাম্পল রয় ভ্যারাইটিস নামে একটা ওনার বিজনেস ছিল বা আছে, তাহলে ওই রয় ভ্যারাইটিস নামে ওনার ট্রেড লাইসেন্স, তাহলে কি এক্সামশন কপি, আরবিআই অথরাইজ কপি, আমার যে ছাড়পত্র দিয়েছে মানে এটার যে অর্ডারটা সেকশন 194 ডব্লিউএলএ কে ছাড় দেওয়া হয়েছে তার কপিটা, মানে রাজপত্র যেটাকে বলে সেইটা, উনার কেওয়াইসি ডকুমেন্ট, এগুলো সব নিয়ে গিয়ে ব্যাংকে জমা করতে হবে। বা আমি অ্যাকাউন্টটা ওপেনিং করে নেওয়ার পরে আমি এই কটা ডকুমেন্টস নিয়ে গিয়ে ব্যাংক ম্যানেজারকে জমা করে দিয়ে বলবো, স্যার আমি আমার
টিডিএস এক্সামশন লেটার উইথ অথরাইজেশন কপি এবং এগ্রিমেন্ট আপনার কাছে জমা করে দিলাম, আপনি এটাকে মেল করে দিন। তাহলে কি হলো, আমি ব্যাংকে যাব, অ্যাকাউন্টে আমি টিডিএস এক্সামশন লেটার এগ্রিমেন্ট এগুলো কপি জমা করব, ব্যাংক ম্যানেজার মেল করবে, আমি ব্যাংক ম্যানেজারকে কন্টিনিউয়াস ফলো আপ করব। রে স্যার, এটা কি আমার কনভার্ট হয়েছে, এটা কি আমার কনভার্ট হয়েছে, এটা কি আমার কনভার্ট হয়েছে, এরকম করার পরে হয়তো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ম্যাক্স 7 দিনের মধ্যে উনি অ্যান্সার দিলেন, আপনার অ্যাকাউন্টে সেকশন 194 এন এর আন্ডারে যে এক্সামশন দিয়েছেন সেই ছাড়পত্রটা মঞ্জুরি হয়ে গেছে, মানে আর আপনার এই অ্যাকাউন্ট থেকে কোনো টিডিএস কাটা যাবে না। আমি কনফার্মেশন নিয়ে নিলাম, আমার কাজ শেষ। এবার আমি ব্যাংকের ট্রানজ্যাকশন শুরু করব, অথেন্টিকেট ট্রানজ্যাকশন, মানে আমি ব্যাংকটাতে কেবল দুটো আমি এটিএম পারপাসে ইউজ করব, কেউ আমার ওখানে টাকা পাঠাবে না, আমি কাউকে ওখান থেকে টাকা পাঠাবো না। এই অথেন্টিকেট ট্রানজ্যাকশন করব, প্রত্যেক মাসে 30 তারিখ এন্ড হবে, 31 তারিখ এন্ড হবে, 1 তারিখে ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে এসে সিল সই মেরে আমাদেরকে পাঠাবেন। আমরা সঙ্গে সঙ্গে রেকর্ড লেটার ধরাবো, উনি 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে ব্যাংকে জমা করে ব্যাংক ম্যানেজারের কাছে একটা রিসিপ্ট কপি, আমরা একটা বুকলেট দেবো, সেই বুকলেটের মধ্যে সাইন করে রিসিপ্ট কপিটা আমাদেরও মেল করে দিবেন আর নিজের কাছেও রেখে দিবেন যে আমি জমা করে দিয়েছি। বাস, ওনার এইটুকুই ডিউটি। এই অ্যাকাউন্টে চাই ওনার আইটি ফাইল থাক বা না থাক, না ওনার উপরে 20 লাখ টাকা লাগুক, না ওনার উপরে 1 কোটি টাকা লাগুক, কথাটা ওনাকেই বলতে হবে। অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি যদি আমি হই, আমি আমার ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলবো, আমি যখন অ্যাকাউন্টটা করতে যাব, আমি অ্যাকাউন্টটা করে নেওয়ার পরে আমি ডকুমেন্টসটা দিয়েই ওনাকে মেল করে কথাটা